তাদের ওখানে গিয়ে আমি আমার বইগুলো বিক্রি করে দিই, পরে আম্মুর কাছে দিই টাকাটা, আম্মু বাজার করে। ভেরি স্যাড, তো ভেরি স্যাড স্টোরি। এটা আমার ওয়াইফ সহ্য করতো না। আসসালামু আলাইকুম ভাইজান, আমার নাম হচ্ছে হৃদয় হাসান। হৃদয় হাসান। তো হৃদয়, বয়স কত এখন? আমার বর্তমান বয়স হচ্ছে 29 বছর বয়স। আমরা একটু শুনি যেখান থেকে বলার আছে আপনার। যখন বয়স আমার 3-4 বছর তখন থেকে মোটামুটি মেমোরি আছে, বাট আমার নানু এবং আম্মুর কাছ থেকে যেটা শুনেছি, আমার জন্মটা হয় হচ্ছে আপনার ধানমন্ডিতে, ধানমন্ডি জিগাতলায়, ওইখানে আমার জন্ম হয়। আমার বয়স যখন হচ্ছে 2 মাস, জি, তখন আমার যিনি বাবা আছেন ওনার নাম হচ্ছে মতিউর রহমান। তো উনি হচ্ছে আরেকটা বিয়ে করার পর ওই মাকে নিয়ে আসেন, মানে আমার সৎমা যিনি, আমাদের বাসাতে নিয়ে আসার পর এক পর্যায়ে আমার মা রাগ করে আমাকে নিয়ে গ্রামে চলে গিয়েছিল, আমার নানু বাড়ি যেটা। ওকে। তো আমার নানু বাড়ি হচ্ছে শেরপুর জেলার নকলা থানার, এটা হচ্ছে পাঠাকাটা গ্রামের নাম। এখান থেকে আমি আর কি ছোট থেকে আর কি বড় হই, তখন আমার বয়স 2 মাস। জি। তো এর মধ্যে হচ্ছে আমার বাবা নাকি আমাকে নেওয়ার জন্য 2বার গ্রামে গেছিল, বাট আমার আম্মু হচ্ছে দেয়নি। যখন আমার বয়স হচ্ছে 1.5 বছর, তখন আমার মা আমাকে গ্রামে রেখে সে আবার ঢাকায় চলে আসে কাজের জন্য। আমার বয়স যখন 4 বছর, তখন আবার ঢাকায় নিয়ে আসে। আমার খালারা যখন হচ্ছে গ্রামে বেড়াইতে যাইতো, মানে নানু বাড়িতে, বাজার করে নিয়ে আসতো, দেখা গেছে ডিমের তরকারি রান্না করতো, ওই ডিমের তরকারি দিয়ে হচ্ছে ডিম দিয়ে তারা ভাত খেত, আর আমাকে হচ্ছে শুধুমাত্র আলু দিত, মানে ডিমটা আমাকে দিত না। তো আমি ওইটা দিয়ে মানে খাইতাম। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি কখনো মানে আশেপাশের কোনো বাসা থেকে যদি আমাকে কিছু খাইতে বলতো, আমি কখনো খাইতাম না। নিজের ঘরে যদি আমার নানু বাড়িতে যদি না রানতো, তাহলে হচ্ছে আমি খাইতাম না। আমার মা যখন হচ্ছে দেখতেছে যে আমি অনেক শুকিয়ে যাচ্ছি, তারপর আমার হচ্ছে শীতকালের সময় হচ্ছে আমার ঠোঁট ফেটে গেছে, অনেক করুণ অবস্থা, তখন হচ্ছে আমার মা ঢাকায় আমাকে নিয়ে আসে। তো একজন লোককে বলাই দিছে, আমার মা বলছে যে উনি তোমার বাবা। আচ্ছা। তো যখন এটা বলছে, তো আমিও ওনাকে বাবা মনে করছি যে হ্যাঁ উনি আমার বাবা। আমার মা আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করায় দেয়। আমরা তখন থাকতাম হচ্ছে মেরুলবাড্ডাতে, 5 পর্যন্ত এখানে লেখাপড়া করি। হৃদয়, তখন আপনার মা কি করতেন? তখন আমার মা বাসায় ছিলেন। আর যাকে বাবাকে পরিচয় করে দিলেন, উনি ওনাকে বিয়ে করেছেন? হ্যাঁ, উনি ওনাকে বিয়ে করেছেন এবং উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন। আচ্ছা। এবং উনি হচ্ছে ওনার আগেরও একটা ফ্যামিলি আছে। আচ্ছা। তো এখানে হচ্ছে ওনার 2টা মেয়ে এবং একটা ছেলে। কারণে অকারণে আমার সৎ বাবা অনেক মারধর করতো আমাকে। আমি যদি কোনো অন্যায় না করতাম তাও মারতো, আবার যদি কোনো অন্যায় করতাম তাও মারতো। আমাকে অনেক সময় অনেক পড়া ধরতো, যেগুলো আমি পারতাম না, বেদ দিয়ে মেরে পুরো শরীরে হচ্ছে মানে দাগ বসায় দিত। আর আমার ওই বাবা হচ্ছে সবসময় আমাদের বাসায় থাকতো না, যেহেতু ওনার আরেকটা ফ্যামিলি আছে। আর ওই ছোটবেলা থেকে যত ঈদ আসতো, আমাদের এমন দিন গেছে যে ঈদের মধ্যে আমরা কোনো জামা কাপড় কিনতে পারিনি। তো এরপর হচ্ছে যখন আমি ক্লাস 4 এর পর যখন আমি 5-এ উঠি, এখান থেকে হচ্ছে আমার সৎ বাবা যিনি ছিলেন, তো আমি ওনার নামটা বলতে চাচ্ছি না, তো উনি হচ্ছে গিয়ে সংসারে খোঁজ খবর নেওয়া একটু কমায় দিছে। তারপর হচ্ছে সংসারে যে একটা খরচ থাকে, খরচটা দেওয়া বন্ধ করে দিছে। তো এর মধ্যে আমি স্কুলের পাশাপাশি যেটা করলাম সেটা হচ্ছে স্কুলেও পড়ি, পাশাপাশি হচ্ছে বাসায় এসে ওই যে ডাবলি, বুট, ছোলা এগুলো কিনে আমাদের বাসার সামনে একটা টেবিল নিয়ে বসে এখানে এগুলো বিক্রি করতাম। চটপটি বলে এটাকে, চটপটি, ফুচকা। আইডিয়াটা আপনাকে কে দিল? এটা আমি ওই যে পার্শ্ববর্তী অনেকের, মানে আমি যে স্কুলে পড়তাম, আমার স্কুলের সামনে হচ্ছে একটা মামা ফুচকা বিক্রি করতো, চটপটি বিক্রি করতো, ওইখান থেকে আসলে দেখে দেখে আর কি। আপনি নিজেই? হ্যাঁ, নিজেই। তারপর আমার আম্মু হচ্ছে শুধু বুটটা হচ্ছে সিদ্ধ করে দিত। মানে মাও সাপোর্ট করেছে? হ্যাঁ, কিছু টাকা বিক্রি হইতো, আমাদের টুকটাক ভাবে সংসার চলতো। তো এরপর হচ্ছে আমার ক্লাস 6-এ ভর্তি হওয়া লাগবে, ওইখানে আমাকে ক্লাস 6-এ ভর্তি করে 3 মাসের মতো আর কি লেখাপড়া করি। ওই 3 মাসের আসলে যেই একটা বেতন দিতে হয়, যেহেতু আমি এর আগে সরকারি স্কুলে পড়ছি, এখানে কোনো বেতন দেওয়া লাগতো না, বাট এইখানে বেতন দেওয়া লাগতেছে। এখন এই বেতনটা হচ্ছে আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, আমার আম্মু দিতে পারতেছে না, কারণ আমার সৎ বাবা যিনি আছে উনিও খরচটা দিচ্ছে না আমাদের। ভাত খাচ্ছি, ঠিক আছে, আমি ভাত খাইতেছি, মা আমাকে ভাত খাওয়াই দিতেছে, মানে পাতিলার ভাত নাই। যখন আমার মা আমাকে ভাত খাওয়াই দিত, আমি সবসময় হচ্ছে ওই পাতিলটার দিকে লক্ষ্য করতাম যে আসলে পাতিলে কি ভাত আছে কিনা। তো দেখতাম পাতিলে ভাত নেই। পরে হচ্ছে গিয়ে ওই যে মা যেই ভাতগুলো আমাকে খাওয়াই দেওয়ার জন্য নিছিল, ওই ভাতগুলো আমরা দুজনে খাইতাম। বেতন দিতে পারিনি। ওই কলেজটার হচ্ছে যিনি মানে প্রতিষ্ঠাতা, উনি হচ্ছে বেতনগুলো কালেক্ট করতো সবার। তো যখন আমার কাছে আসছে বেতন নেওয়ার জন্য, আমি তো বেতন দিতে পারি নাই। তো যেহেতু আমি অনেক ছোট, তো আমার আম্মুর বলছে যে তোমার মাকে হচ্ছে ডাইকা নিয়ে আসবা। তো এখন আমি যে মাকে ডাইকা নিয়ে আসবো, আমার মা তো বেতন দিতে পারবে না, কারণ মার কাছে বেতন নেই, কারণ সংসারই চলতেছে না আমাদের, বেতন দিবে কোত্থেকে। এক পর্যায়ে আমার সাথে অনেক মানে তারা অনেক মিসবিহেভ করে, রাগারাগি করে, যে বেতন দিবা না, পড়তে আসছো কেন, এটা সেটা। তো এগুলো শোনার পর, যেহেতু আমি ক্লাস 6-এর বইগুলো আমার কেনা হয়েছিল, তো এরপর হচ্ছে আমি স্কুল থেকে চলে আসি বের হয়ে।
স্কুলের ব্যাগ নিয়ে চলে আসি। আইসা আমি ওই স্কুলের যেই বইগুলো ছিল আমার, ওই বইগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা বাজার ছিল, ওই বাজারে হচ্ছে কাগজ কিনে যারা, তাদের ওখানে গিয়ে আমি আমার বইগুলো বিক্রি করে দিই। বইগুলো বিক্রি করে দেই, নিয়ে ওই টাকা নিয়ে আমি বাসায় চলে যাই। পরে আম্মুর কাছে দিই টাকাটা, আম্মু বাজার করে। ভেরি স্যাড, তো ভেরি স্যাড স্টোরি। মানে ওইখান থেকে আমার কর্ম। মা কি জানতো যে আপনি বই বিক্রি হ্যাঁ, করেন? আমি মাকে বলে দিছি যে মা আমি স্কুলে পড়বো না। তো মা বলতেছে যে স্কুলে পড়বো না, স্কুলে তো পড়তে হবে। পর বলতেছে যে মা আমি যে স্কুলে পড়বো আমি তো বেতন দিতে পারি না। এখন যেখানে আমি বেতন দিতে পারি না, ওনারা তো আর ফ্রি আমার পড়াবে না। আমি বই বিক্রি করে আর কয় টাকা পাওয়া যায়? একটু চাল ডাল কেনা হয়েছে, শেষ। এখন যদি আমি ফুচকা এগুলো বিক্রি করতে যাই, আমার টাকার দরকার। এখন আমি পুঁজি টাকা লাগবে, পাবো কোথায়? পুঁজি লাগবে। আমরা বাড্ডাতে ছিলাম, একটা বাসা ভাড়া নিয়েছিলাম। ওই বাসা টিন সেট একটা বাসা ছিল, 1500 থেকে 1600 টাকা এরকম ভাড়া ছিল। 2-3 মাসের ভাড়াও জমে গেছিল। তো এখন আমার তো পুঁজি লাগবে, আমি যদি একটা কিছু করতে যাই। তখন আমি কি করলাম, মানে আমি যেখানে থাকতাম মেরুল বাড্ডা, ওই মেরুল বাড্ডা থেকে হচ্ছে রামপুরা, আফতাবনগর রামপুরা ব্রিজ, এটা কিন্তু অনেক কাছে। ওইখানে যাওয়ার পর দেখলাম কি ছেলেপেলেরা হচ্ছে ভ্যান গাড়ির ভিতর অনেক মাল লোড করে। ওরা লোড করার পর যেই রামপুরা যেই ব্রিজটা আছে, ব্রিজটা কিন্তু অনেক উঁচা। মেরুল বাড্ডার যেই মাছ বাজার আছে, ওই মাছ বাজার থেকে আপনার রামপুরা ব্রিজ পর্যন্ত ওই ভ্যান গাড়িগুলো ঠেলতো কিছু ছেলে পেলে, 2 টাকা 5 টাকা করে দিত ওই সময়। আর এই ঘটনাটা সম্ভবত 2005-এর দিকে হবে আর কি, 5 থেকে 6 এরকম হবে আর কি। তো আমিও যাওয়ার পর আমিও ঠেলা শুরু করলাম। ঠেলা শুরু করে 2 টাকা 5 টাকা করে এরকম জমাইতাম। দেন হচ্ছে আবার অনেক ভ্যান গাড়ি আছে, অনেক দেখা গেছে তারা তেলের ড্রাম, তারপর বিভিন্ন মালামাল নিয়ে যাইতো বিভিন্ন জায়গায়। অনেক সময় দূরেও যাইতো তারা। ওই রামপুরা থেকে হচ্ছে গিয়ে আপনার দেখা গেছে মগবাজার যাইতো কেউ, কারওয়ান বাজার যাইতো, তাদের পেছনে ওই ভ্যানটা ঠেলতে হইতো। ঠেললেও এখানে আবার দেখা গেছে 30 টাকা 40 টাকা এরকম করে টাকা দিত। তো আমি ওইগুলো যাইতাম অনেক সময়। প্রতিদিন আমার 200 থেকে 250 টাকা ইনকাম। পুরো টাকা মায়ের হাতে তুলে দিতাম। তো মা ওইখান থেকে কিছু বাজার করতো, আবার কিছু টাকা জমাইতো। এরপর আমি ওইভাবে হচ্ছে ঘর ভাড়াও দিছি 1 মাস করে। এই আনুমানিক 4000 টাকার মতো জমানো হয়েছে। এই 4000 টাকা দিয়ে আমি ডাবলি বুট থেকে শুরু করে সোলা বুট, তারপর হচ্ছে ফুচকা আমি রামপুরা বাজার থেকে কিনে নিয়ে আসতাম। এরপর হচ্ছে চানাচুর, এগুলো কিনে নিয়ে আইসা আমি আবার ওই মানে বাসার সামনে হচ্ছে গিয়ে আবার দোকান নিয়ে, মানে ফুচকার দোকান দিয়ে বসলাম। আমার ফুচকাটা ওইরকম ভাবে চলতেছে না, বিক্রি হইতেছে না, যেহেতু এটা একটা এলাকা। তো তখন আমার রানিং বয়স 10-11 বছর। তখন দেখলাম কি যে মানে চলতেছে না, আমার ফুচকাটা বিক্রি হইতেছে না, অত খুব কম। প্রতিদিন আমি 300 টাকার মতো বিক্রি করতে পারতেছি, এখন এটাতে তো আমার চলতেছে না। এই সেম ফুচকা একটা বলের মধ্যে নিয়ে, ফুচকা চটপটি এগুলো নিয়ে আমি হচ্ছে বাইরে ঘুরে ঘুরে বিক্রি করা শুরু করলাম। আফতাবনগর এটা পুরোটা মাঠ ছিল, এখানে মানুষ খেলাধুলা করতো। ওইখানে গিয়ে আমি হচ্ছে গিয়ে ফুচকাগুলো বিক্রি করতাম। ফুচকার সাথে আমি আবার চানাচুর ভাজাও বিক্রি করতাম। তো এই আমার এইভাবেই চলতেছে। এভাবে চলতে চলতে এখান থেকে মোটামুটি আমি ভালো টাকা আর্নিং করতেছি। এখন আমার এইখানেও না অনেক সময় অনেক বেশি কষ্ট হয়ে যেত। তো ছোট বয়সে মাথার মধ্যে হচ্ছে গিয়ে আপনার এই বলটা নিতাম, আবার হচ্ছে গিয়ে কাঁধে হচ্ছে গিয়ে আপনার ওই যেটা দিয়ে আমি বলের উপরে রাখবো ওইটা নেওয়া লাগতো, নিয়ে চকির মতো একটা। হ্যাঁ, চকির মতো একটা। মানে তখন আমার সংসারের পুরো দায়িত্ব আমার, যেহেতু আমার সংসারে আমার মা ছাড়া আর কেউ নেই, পুরো সংসার আমার ইনকামের উপর চলতেছে। আমি আমার আম্মুকে বলছি যে মা তোমার কাজ করা লাগবে না, তুমি একটা মহিলা মানুষের বাইরে কাজ করবা, তোমার কাজ করা লাগবে না, আমি কাজ করবো, এটা দিয়ে তুমি চলবা। একটা সময় দেখি আমার কাছে অনেক মানে খারাপ লাগে বিষয়গুলো। আমাদের এলাকার মধ্যে মেরুলবাড্ডাতে একটা মোবাইল ফ্যাক্সিলোটের দোকানে হচ্ছে আমি কাজ নেই যে ওনাদের ফ্যাক্সিলোটের যে যাবতীয় কাজগুলো আছে, মানে মোবাইলে টাকা রিচার্জ করা, এগুলো মানে এটাই কাজ, এটা ছাড়া বেশি কাজ নেই। কিন্তু বেতন ছিল খুব কম, ওই কাজটা আবার ছেড়ে দিলাম। আগের পেশা যেটা ছিল ওইটাতে চলে গেছে, ফুচকা চটপটি বিক্রি। হ্যাঁ, যখন আমার বয়স হচ্ছে 14-14 মতো এরকম, মানে বাড্ডার ওইদিকে তখন 2500 টাকা বাসা ভাড়া, একই বাসায় 2500 টাকা ভাড়া, 3000 টাকা হয়ে যাচ্ছে, মানে সামনে হইতে পারে। তো এই মুহূর্তে মারে বললাম যে মা এত টাকা বাসা ভাড়া দিতে আমরা থাকতে পারবো না, সম্ভব না। তখন মা হচ্ছে যেটা করলো, আমার খালারা থাকতো হচ্ছে গিয়ে আপনার নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে আর কি, ফতুল্লা থানার মধ্যে। মানে আমার বাসা টাসা সব শিফট করে নিয়ে আমরা খালামনির বাসার ওইদিকে চলে গেলাম। ওইদিকে বাসা ভাড়া খুব কম। 1 সপ্তাহ পরে গিয়ে একটা সাপার মিলে কাজ নিয়েছি। সাপার মিলের কাজটা হচ্ছে ডাইং কাটিং বলে এটাকে, মানে শাড়ি যে কাপড়গুলো আমাদের মা বোনেরা পরে, ওই কাপড়গুলো হচ্ছে আমাদের শুধু ছিঁড়তে হইতো। আচ্ছা, ছিঁড়ে এক একটা পিস করতে হইতো, ওই পিসগুলো করে একটা গাঁঠি করে আমরা রেখে দিতাম। ওইখানে আমার স্যালারি ধরছে হচ্ছে 4000 টাকা, ওভারটাইম করলে 5-6 হাজার টাকা পাওয়া যাবে। করতে 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 কি করলাম, পার্শ্ববর্তী আরেক জায়গায় হচ্ছে হাউজিং এর কাজ আছে, ওইখানে কাজটা হচ্ছে একটা শাড়ি যখন হচ্ছে মানে প্রিন্ট করা হয়, কাপড় লাগানো হয় বা রং করা হয়, রং করার পর এটাকে ওয়াশ করতে হয়, ওই ওয়াশটাই হাউজিংয়ে করে।
তো ওই হাউজিংয়ে কাজ করলাম। হাউজিংয়ে কাজটা করতে হয় কি, ওই পানির মধ্যে নেমে ওইখানে হচ্ছে কেমিক্যালের পানিগুলো থাকে, রঙগুলো থাকে, পানির মধ্যে নেমে হচ্ছে কাপড়গুলো কাচতে হয়। কাপড় কাচতে হয়, ওটাতে স্যালারি ভালো, 8,000 টাকা বেতন। তো আমি 3 মাস ডাইং কাটিং এর কাজ করে 4,000 টাকা বেতনের কাজ করে আমি ওইখানে 8,000 টাকা বেতনের কাজে ঢুকে গেলাম। ওভার টাইম নিয়ে আমার হচ্ছে টোটাল 9,000 টাকার মতো, 9,000 10,000 টাকা আমি পাইতাম। তো পাইতে হচ্ছে এই তো আমার সংসার ভালোভাবেই চলতেছে। 9-10 হাজার টাকা যেহেতু আমি ইনকাম করি, আমার তার কোনো সমস্যা হচ্ছে না। তো এইখানে ছাপার মেলে কাজ করতে গেলে একটা প্রবলেম হয় কি, মানে পা পইচা যাইতো কেমিক্যালের পানিতে। আমি বলতে চাচ্ছিলাম যে কেমিক্যালের পানিতে পা পইচা যাইতো। পানিতে কেমিক্যালটা মিশাইটা যদি আপনারা চোখে দেখেন একবার, কি কাপড় যে আমরা পরি। ওকে, যাই হোক, বলেন। তো কেমিক্যালের পানিতে আমার পা পচে যেত, মানে পায়ে ঘাও হয়ে যেত। ভাইয়া আমাকে হচ্ছে মানে অফিস থেকে, মানে যেখানে কারখানায় কাজ করি, ওনারা মলমের জন্য টাকা দিত, 50 টাকা করে মলমের টাকা দিত। আমি মলমটা পায়ে লাগাইতাম না, ওই মলমের টাকাও আমি সংসারের কাজে লাগাইতাম। ঠিক আছে। তো মানে যখন আমি কাজ সাইরা রাত্রে যখন আমি বাসায় যাই, আমাদের রাস্তাটা ছিল ওয়াশারের একটা রাস্তা ছিল, আর সাপার মেলটা ছিল শ্যামপুরে। তো আমি যাইতে অনেক কষ্ট হইতো আমার, মানে হাঁটতে পারতাম না আমি। তো এরকম করতে করতে আমার পায়ের বুড়া যে নখগুলো আছে, 2টা নখ কিন্তু পড়ে গেছে। ওহো, 2টা নখ নাই, পড়ে গেছে। নতুন করে যেগুলো নখ হয়েছে ওগুলো আসলে হওয়ার মতো না, মানে বাঁকাতারা করে হয়ে গেছে। একটা সময় ঈদ আসলো, আর সাবার মেলের নিয়ম হচ্ছে ঈদ যদি আসে, ধরেন আমার বেতন যদি 12,000 টাকা থাকে, তাহলে আমি 6,000 টাকা করে আমি বোনাস পাবো। রোজার ঈদে 6,000 টাকা বোনাস, কোরবানি ঈদে 6,000 টাকা বোনাস, যা বেতন তার অর্ধেক বোনাস প্রত্যেকটা ঈদে। তো ঈদ আসলো, ঈদ আসার আগে চাঁদ রাতের আগ পর্যন্ত আমরা কাজ করলাম। সন্ধ্যার পর যখন আমাদের, মানে চাঁদ রাতের আগের দিন যখন আমাদের বেতন দিল, বেতন দেওয়ার পর এখন আমি টাকাটা নিয়ে যখন আমি ওয়াশার দিয়ে আসবো, ওয়াশার দিয়ে আসার সময় আমি শুনলাম যে ওইখানে নাকি কিছু ছেলে পেলে দাঁড়ায় রয়েছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যেতেছে। এখন আমার যাওয়ার রাস্তায় একটাই, এটা ছাড়া আর কোনো গতি নেই। এখন আমার যাইতেও হবে। আমি 2 ঘন্টার মতো বসে রয়েছি। এরপর আমার সাহসে কুলাইতেছে না, আমি যাবো না যাবো, কি করবো আমি বুঝতে পারতেছি না। তখন বাইজে গেছে রাত্রের 11টা। এখন আমি বাসায় যাইতে পারতেছি না, আমি মানুষ একাই। তখন আমার বয়স হচ্ছে 16 বছর। মুদি দোকানে গেলাম, গুঁড়ামরিচ আছে না, গুঁড়ামরিচের প্যাকেট কিনলাম। 1 প্যাকেট গুঁড়ামরিচ কিনলাম, কিনা 50 গ্রামের। উপর থেকে প্যাকেটটা ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে আমি ওই গুঁড়ামরিচটা পকেটে, মানে খুইলা রাখছি, খুইলা পকেটে ঢুকে রাখছি। 1 পকেটে, আরেক পকেটে হচ্ছে আমার বেতনের টাকা, হাতে একটা টিফিন বাড়ি স্টিলের। তো আমি আল্লাহর নাম করে আমি হাঁটা শুরু করছি। ঠিক আছে। তো হাঁটা শুরু করছি, ওইখানে একটা আনসার ক্যাম্প ছিল। ওই আনসার ক্যাম্পের সামনে যাওয়ার পরে আমাকে 3 থেকে 4 জন ছেলে পেলে ধরে ফেলেছে যে কোথায় কাজ করো, কোথায়? আমি বলছি সাবার মেলে। সে বেতন বোনাস পাইছো না? জি ভাই পাইছি। চুপচাপ যা আছে দিয়া দাও, বেতন বোনাস যেটা পাইছো দিয়া দে, যদি না দেস তাহলে কিন্তু ছুরি দেখাইছিল আর কি। ঠিক আছে। তো এটা দেখানোর পরে আমি বলতেছি যে হ্যাঁ ভাইয়া আমি দিতেছি বলে আমি কি করছি হচ্ছে গিয়ে যে গুঁড়ামরিচ প্যাকেটটা আমি মানে এইখান থেকে হাত দিয়ে বের করছি। বের করে আমার চোখটা এইভাবে ধরে আমি এভাবে মানে ছিটা মারছি গুঁড়ামরিচগুলা। আমার হাতে কিছু লাগছিল, আর ওদের চোখে লাগছে ডিরেক্টলি গিয়া। চোখে লাগার কারণে ওরা তো ও মা ও বাবা করে চিকুর দিতেছে। পরে চিকুর দেওয়ার কারণে ওই আপনার আনসার ক্যাম্প থেকে বিভিন্ন মানুষ দৌড়ে আসছে। 2 জন মানুষ ওরা দৌড়ে চলে গেছে, আর 2 জন মানুষ ইনস্ট্যান্ট ছিল, চোখ নিয়ে ডলাডলি করতেছে আর কান্নাকাটি করতেছে। তো আনসারের লোকজন আসার পরে যখন জিজ্ঞেস করছে, আমি বলছি যে ভাই ওনারা ছিনতাইকারী, আমার বেতনের টাকা নিয়ে যেতে চাইছে, এর জন্য আমি ওদের চোখে মরিচ মারছি। তো এটা বলার পরে হচ্ছে আনসারগুলো আইসা নগদ এদেরকে ধরে ফেলাইছে। তো ধরার আগ পর্যন্ত যেটা হয়েছে, আমি গুঁড়ামরিচগুলো মাইরে, আমার হাতে টিফিন বাটি ছিল, টিফিন বাটি দিয়ে আমি শরীরের ভিতরে ওদের বাড়ি মারছি। মানে ওরা যখন আমার হচ্ছে খামচি দিতে আসছে, আমি হচ্ছে টিফিন বাটি দিয়ে ওদের বাড়ি মারছি। বাড়ি মারার পরে আনসাররা যখন আসছে, আনসাররা আসার পরে আনসার 2টারে পাইছে, 2টারে গাছের সাথে বাঁধছে। গাছের সাথে বাঁধার পরে এরা হচ্ছে মানে একটা আমাদের ওইদিকে একটা মানে গ্রুপ ছিল, খুব খারাপ উনি। ঠিক আছে, উনি খুব খারাপ, ওনার লোকজন আর কি। ওকে, ঠিক আছে। তখন ওরা হচ্ছে গিয়ে যে ওদের আনসারের হাতে যে বন্দুকগুলো থাকে, যে আপনার কাঠের, ওইটা দিয়ে মাথায় এইভাবে ধরে ওর এই বাইরে এসছে আর কি, যেগুলা করস হেন তেন আবিজাবি। ঠিক আছে, ওটা বাইরে এসে বেড়ানোর পরে আমার কইতাছে ছোট ভাই তুমি চলে যাও। পরে আমি চলে আসছি। চলে আসার পরে পরবর্তীতে আমি আসার পর যখন আমি কিছু পরিচিত মানুষজনকে বলার পর ওরা বললো যে তুই কাজটা করছিস কি, তুই আর কোনো দিন কাজে যাইস না ওই রোড দিয়ে কাজে গেলে তোর বিপদ আছে। এখন মনের মধ্যে একটা আতঙ্ক, আমি গিয়ে কেমনে কাজ করবো, আমার তো মেয়েরা ফেলাবে, আর আমার মা ছাড়া তো আমার কেউ নেই, আর আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। তখন আমি সাবার মেলে, ঈদের পর থেকে আমি সাবার মেলে কাজ করা বন্ধ করে দিলাম। তো এরপর হচ্ছে আমাদের এলাকাতে একটা ফার্নিচারের দোকানে কাজ করা স্টার্ট করলাম। আমি নিজে হচ্ছে গিয়ে আপনার শোকেস থেকে শুরু করে ওয়ার্ডরোব এগুলো নিজে বানাইতে পারি, শুধুমাত্র আপনার নকশা ছাড়া। আচ্ছা, এই 4 মাসের ভিতরে আমি কাজ শিখে ফেলছি টোটাল। তো কাজ শিখার পরে একটা প্রবলেম হইতো কি, কড়া দিয়ে যখন কাটতে হইতো উপর হইয়া, তো তখন আমার মাজাতে ধরে ফেলতো।
মানে ওইটা আমি নিতে পারতাম না, মাজাতে মানে অনেকক্ষণ লাগে হচ্ছে কাটতে হইতো করার দিয়া। তো মাজাতে যখন আমি নিতে পারতাম না তখন হচ্ছে ভাবলাম যে এই কাজটার ছাইরা আমার অন্য কোনো কাজ করতে হবে। তখন আমি একটা বিস্কিট কোম্পানির ব্যান্ড ড্রাইভার হিসেবে কাজ করলাম, মানে ড্রাইভার যেটাকে বলে। একটা কাভার ভ্যান ছিল, ওই কাভার ভ্যানের হচ্ছে আমি চালাইতাম, আমি চালা দোকানে গিয়ে মাল সেল দিতাম। যেহেতু আমার লেখাপড়া ছিল হচ্ছে 5 এর পর পর্যন্ত, মোটামুটি আমি মোটামুটি সব বুঝি। এসআর অর্ডার কার্ড তো আমি ডেলিভারি দিতাম। তো এরপর আমি একটা তেল কোম্পানিতে চাকরি করি, মানে তেল কোম্পানির ডিলারের আন্ডারে হচ্ছে কাজ করি আমি। ডিলারের আন্ডারে কাজ করি, ওইখানে হচ্ছে গিয়ে আমি, আমার কাজটা ছিল ভ্যান গাড়ি চালানো। আর দেখা গেছে হচ্ছে গিয়ে আপনার এক একটা তেলের কার্টনে হচ্ছে আপনার যদি 5 লিটার তেল থাকে তাহলে 20 লিটার হয়, এরকম দেখা গেছে 25 থেকে 30টা কার্টন মাল থাকে এক একটা ভ্যান গাড়ির মধ্যে। ওই মালগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে আমি নিয়ে যাইতাম, আর আমার আরেকটা লোক ছিল, উনি হচ্ছে দোকানে দিয়ে টাকা নিত। এর মধ্যে যেটা হইলো সেটা হচ্ছে মানে ওইখানে আমার একটা মেয়ে অনেক পছন্দ করতো। তখন আমার বয়স কিন্তু খুব কম, 18 বছর। রাইট। তো একটা মেয়ে আমার পছন্দ করতো বলতে হচ্ছে কি, ওই মেয়েটা আমাকে যখন আমি রাস্তা দিয়ে যাইতাম তো আমার বলতো যে আপনার নাম কি, হ্যান তেন এটা সেটা। তো আমি কথা কইতাম না, পাত্তা দিতাম না, আমি আমার মতো কাজে মনোযোগ দিতাম। ওই আমরা পয়লা বৈশাখে একটু ঘুরতে গেছিলাম, আমরা কিছু বন্ধু বান্ধব মিলা। তো হচ্ছে ওই মেয়েটার সাথে তখন হচ্ছে পয়লা বৈশাখের এখানে দেখা হইলো। তখন এই একটু হাই হ্যালো কথাবার্তা বললে আমরা চলে আসলাম, এই পর্যন্তই শেষ। তো এরপর ওর বাসাটা হচ্ছে গিয়ে, আমরা যে বাসায় ভাড়া থাকতাম আমাদের পাশের বাসায় ওরা ভাড়া থাকতো, মানে মাঝখানে একটা দেয়াল খালি, আর কোনো ব্যবধান নেই। তো এখন একটা সময় দেখলাম কি প্রচুর মানে ওর কান্নাকাটির শব্দ দেখলাম, মানে ওর কান্নাকাটির শব্দটা হচ্ছে ওর মা বাবা হচ্ছে ওরা জোর করে বিয়ে দিয়ে দিবে, এরকম কারণ। এখন যে ছেলেটারে বিয়ে দিবে ওই ছেলেটার ও পছন্দ করে না, তো এটার জন্য কান্নাকাটি। তো ও এটার জন্য হচ্ছে খাইছে, তারপর খাইছে, বিভিন্ন কিছু খাইছে। তো আমি, আমাদের বাসার এক মেয়ে আছে, ওই মেয়েটার একটা চিঠি লেখা পাঠাইছি, যে ওই চিঠিটাতে লেখা ছিল যে তোমার বাসা থেকে খালি কান্নাকাটি করতেছো, মানে কেন কান্নাকাটি করতেছে এটা তো আমি জানি না, কি সমস্যা, কি হয়েছে কান্নাকাটি করতেছো, আবার দেখি তোমার বাপে তোমার মারে, তুমি আবার চিকরাও, কি হয়েছে, এইগুলা চিঠির মধ্যে লিখছিলাম। লেখা আমাদের বাসার এক মেয়ের দিয়ে আমি ওই বাসায় পাঠাইছিলাম। তো পাঠানোর পরে যেটা হয়েছে, ওই মেয়েটা আবার আমার আম্মুর কাছে গিয়ে বলছে যে আমি নাকি লাভ লেটার পাঠাইছি। মানে আমার আম্মুর কাছে বলতেছে আয়শা যে আমি হচ্ছে এইবারের মেয়েরা পছন্দ করে লাভ লেটার পাঠাইছি। আসলে বিষয়টা এরকম না, লাভ লেটার পাঠাই নাই, কিচ্ছু পাঠাই নাই। এখানে লেখা ছিল যে তুমি কান্নাকাটি করো কেন, কি হয়েছে। এখন আমার আম্মু এই কথা শোনার পরে, তো আমাদের ওই এলাকায় তখন আবার একটা ইয়া ছিল, মানে ছেলে পেলে আর কি ভাইগা পালায় গিয়ে বিয়ে করতো, এরকম একটা প্রবণ ছিল। মা টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, তো এখন তখন আমার মা ভাবতেছে যে আমি কি আবার কোনো সময় এ মেরে নিয়ে ভাইগা পলায় যায়নি, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক কিচ্ছু নেই, কারণ আমি এগুলো তখন ঠিক মতো বুঝিও না। ঠিক আছে, তো এরপর কি করলো, আমার মা আমারে না জানে ওই বাসায় গিয়ে হচ্ছে গিয়ে মানে তাদের সাথে কথা বললো। আচ্ছা, ওই মেয়ের মা বাবা হচ্ছে এলাকার মধ্যে হচ্ছে গিয়ে আশেপাশে অনেকজনের কাছ থেকে খোঁজ খবর নিছে, মানে সবার কাছ থেকে খোঁজ খবর নেওয়ার পর যেটা জানতে পারছে যে আমি কোনো মানে আজে বাজে কোনো কিছুর সাথে নাই, বা কোনো বাজে আড্ডা টাড্ডা দিই না, আমি আমার মতো কাজ করি, মানে কাজ ছাড়া আমি অন্য কিছু বুঝি না। এটা করার পর হচ্ছে গিয়ে তখন ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে কি করলো, তখন আমার মা আমারে বলতেছে আইসা যে আমি তো ওই মেয়ের লগে তোর বিয়ে ঠিক করছি। ওকে, ঠিক আছে, তখন আমার বয়স 19 বছর। ঠিক আছে, 19 বছর, তো আমি ওই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করছি। এবং আপনি তখন ওই যে কোম্পানির ভ্যান চালাচ্ছেন? হ্যাঁ, আমি তখন ভ্যান গাড়ি চালাই, 8,000 টাকা বেতন পাই আমি। যেই বেতনটা আমি পাই ওই বেতনটা দিয়ে তখন ওই মুহূর্তে আমাদের সংসার চলতেছিল না। তো আমার মা যেটা করছে, 99 বলে একটা দোকান আছে, ওই 99 এর দোকানে গিয়ে ওইখানে গিয়ে দুপুরবেলা তাদেরকে রান্না করে দিয়ে আসতো। তো মা ওইখানে রান্না বান্না করে দিয়ে আসতো, এখান থেকে একটা রান্না বান্না করার পরে আবার খাবারও নিয়ে আসতো। তো এরপর হচ্ছে মা হচ্ছে কি করলো, এরকম কথাবার্তা বইলা আমার বিয়ে করায় দিল। এই 19 বছর বয়স? হ্যাঁ, 19 বছর বয়স। মেয়ের বয়স কত তখন? হচ্ছে মেয়ের বয়স হচ্ছে সম্ভবত হচ্ছে, আচ্ছা ও হচ্ছে গিয়ে 98-তে হয়েছে, আমি 95-তে, আমার চাইতে 3 বছরের কম। তাহলে তখন ওর বয়স হচ্ছে 16 বছর। ওকে, তো তখন ওই মেয়ের বয়স 16 বছর, আমার বয়স হচ্ছে 19 বছর। এখন ওই মুহূর্তে ইনস্ট্যান্ট আমার বিয়ে করায় দিল, তারপর আবার অনুষ্ঠান কইরা। আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। আচ্ছা, ওর নাম হচ্ছে পাখি আক্তার। পাখি, আমার পাখিকে পেয়ে গেল আমাদের হৃদয়। হ্যাঁ, ঠিক আছে। তো এখন 19 বছর বয়সে আমার বিয়ে করায় দিল। বিয়ে করানোর পর হচ্ছে ধুমধাম করে অনুষ্ঠান করে, আবার আমার শ্বশুর বাড়ির হেরা হচ্ছে মানে অনেক বড় করে, পুরো এলাকা হচ্ছে ধুমধাম করে বিয়ে দিছে। তো এখন আমার এখান থেকে মানে ওনারা ধুমধাম করে বিয়ে দিবে, এখন আমার এখান থেকে যদি অনুষ্ঠান না করে বিষয়টা কেমন দেখায়। তো আমার আম্মা কি করলো, ঋণ টিন করে বিভিন্ন মানুষের কাছ থেকে আমার হচ্ছে মানে ধুমধাম করে অনুষ্ঠান করায় বিয়ে করায় দিল। তো বিয়ে করানোর পরে এখন কি হয়েছে, মানে আমার ওয়াইফটা মানে এরকম টাইপের হয়েছে, সে সংসার লাইফ কি কোনো কিছুই বুঝে না। ঠিক আছে, মানে তার নিয়ে আমার বহুত অনেক মানে ভোগান্তিতে পড়ে গেছি। ভোগান্তিটা এরকম ছিল, মানে আমাদের পাশের বাসায় ওদের বাসা,
তো এমন হয়েছে আমার ওয়াইফ যেটা করছে, না যেহেতু আমাদের সংসারে অভাব, আমার ইনকাম সোর্স কম, একটা ডিম রাইন্দা মানে একটা ডিম ভাইজা মা আমাদের দুইজনে দিত। দুইজনে দেওয়ার পর এই কথাটা গিয়ে আমার ওয়াইফ গিয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলতো যে ছোট মানুষ বোঝে একটা না। ডিম গিয়া ভাইজা দুইজনে দেয় আর কি, এরকম মানে বলতো। একটু ইন্টারাপ্ট করি, এগুলো আসলে চলে যাবে তো মানে স্রোতে, গল্পটা তো স্রোতের মতো, নদীর স্রোতের মতো, এমন জায়গায় চলে যাবে যে যখন আর এই কথাটা বলা হবে না। এই গল্প আপামর জন্য সাধারণ শুনে আমি জানি, সেই জন্যই বলা। সেটা হচ্ছে দুই পক্ষ থেকেই, মানে বিভিন্ন রকম গুরুজনরা বলেন, অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি, সংসারের গল্প কখনোই মায়ের কাছে বা নিজ পরিবারের কাছে মানে নেগেটিভ যেগুলো সেগুলো বলা উচিত না। এবং শ্বশুর পক্ষ হোক বা শাশুড়ি পক্ষ হোক, তাদেরও খুঁচিয়ে খুঁচিয়ে তাদের মেয়ের কাছ থেকে হোক, ছেলের কাছ থেকে আসলে তো অতটা সুযোগ পায় না, মেয়ের কাছ থেকে বিশেষ করে, যে এই নেগেটিভ জিনিসগুলো বের করা উচিত না। বিশেষ করে আমি বলবো যে শাশুড়ি, শাশুড়ি বলতে যেটা বোঝায় যে আসলে মেয়ের মা যিনি, তাকে এই বিষয়ে একটু বিশেষ সতর্ক থাকা উচিত বলে আমার মনে হয়। এবং এটা আমার শুধু না, এটা গুরুজনের কথা। কারণটা হচ্ছে মেয়েরা তার মায়ের কাছে অনেক বেশি ফ্রি, এবং কেন জানি বিয়ের পরে আর বন্ধুত্বটা আরো বাড়ে। এই সময়টাতে নেগেটিভ জিনিসগুলো একদম এক্সট্রিম, যেটা শেয়ার না করলেই নয়, সেটা তো অন্য বিষয়, কিন্তু এই সংসারের বিভিন্ন ছোট 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 বিষয়গুলো, এগুলো না বলাটাই বেটার, এতে করে সংসারের জন্য ভালো আর কি। মানে আমিও এটা বুঝতাম যে ও আমার চেয়েও ছোট, তো ও এগুলো হয়তো বুঝে না। বোঝে না। তো এর মধ্যে একবার একটা ঘটনা ঘটছে, মানে আমি যখন আমার শ্বশুর বাড়িতে, আমার শাশুড়ি বলতেছে যে হৃদয় তোমার ইনকাম কত? আমি বলতেছি আমি তো বেতন পাই 8,000 টাকা। তো আমার শাশুড়ি একটা কথা মানে খোঁচা মেয়ের একটা কথা বলছে যে তোমার ইনকাম কত? 8,000 টাকা। আমি বলছি হ্যাঁ। কয় এইটা তো আমার 2 দিনের ইনকাম। শাশুড়ি বলছে? মানে উনিও কাজ করতো আর কি ওকে। ওইখানে, উনি উনি একটা বিজনেস, মানে মুরগির একটা বিজনেসের সাথে আছে ওইখানে। ওনার ইনকাম হইতো প্রতিদিন 4,000 5,000 টাকা করে ইনকাম হইতো। তো আমার বলতেছে এটা তো আমার 2 দিনের ইনকাম। তো উনি বলছে, আমি মাথা নিচু করে অন্যদিকে তাকিয়েছিলাম আর কি, শুনছি শুধু, আর কিছু বলিনি। তো বলতেই পারে ওনার যেহেতু 2 দিনের ইনকাম, এটা হইতেই পারে, ঠিক না? তো আর যেটা প্র্যাকটিক্যালি আমি জানি যেটা, তো আমার শ্বশুর শাশুড়ি মানে আমার এখানে একটা বিষয় হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ির 5টা মেয়ে, কোনো ছেলে নেই। আচ্ছা। আর আমার ওয়াইফ হচ্ছে দ্বিতীয়। এই বিয়ে দেওয়ার পরে আমাদের সংসার চলতেছে। আমার ওয়াইফও কিছু বুঝতো না, বারবার গিয়ে বাপের বাড়ি বিভিন্ন কথাবার্তা গিয়ে বলতো। তো এর মধ্যে হচ্ছে গিয়ে যেটা হইলো সেটা হচ্ছে প্রেগনেন্ট হয় আমার ওয়াইফ। আমি যখন দেখলাম যে না এই টাকা দিয়ে আমার সংসার চলবে না, তখন আমি ডিরেক্টলি ডিলারের কাছ থেকে কোম্পানির কাছে চলে গেলাম। কোম্পানির কাছে গিয়ে আমি ডেলিভারি, যেখানে আমি ভ্যান চালাইতাম ওইখানে আমি কোম্পানির এখানে গিয়ে আমি এসআর পোস্টে নিয়োগ দিয়ে মানে চলে গেলাম। মানে আমি দোকানে গিয়ে গিয়ে অর্ডার কাটতেছি, এবং আমার অর্ডারটাও অনেক ভালো অর্ডার হইতো। তো আমি অর্ডারের কাজে হচ্ছে গেছি, ডেলিভারির কাজে নরসিংদী গেছি, আমাদের পিক আপ ভ্যান দিয়ে, কোম্পানির পিক আপ ছিল টাটা গাড়ি, ওই গাড়ি দিয়ে ডেলিভারি দিতে গেছি। তো এর মধ্যে আমার ওয়াইফের হচ্ছে ব্যথা উঠছে। আচ্ছা। ঠিক আছে, মানে আমার বাসাতেই আস্তে আস্তে আমার ওয়াইফের হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে তাদের বাসায় নিয়ে আসছে। এখন আমি আসার পর যেটা হয়েছে, আমার ওয়াইফকে হচ্ছে তারা মেডিকেলে নিতে দেয়নি। ওহো। এখন এইটা শুধুমাত্র বাচ্চা, হ্যাঁ, বিয়ের কতদিন পরে? এটা হচ্ছে গিয়ে মানে কয় বছর পরে? আমাদের বিয়ের 3 মাস পরে হচ্ছে ও হচ্ছে গিয়ে আপনার মানে অন্তঃসত্ত্বা ওরা হয়। আসলে সংসারটাও একেবারে আনপ্ল্যান্ড, যেটাকে বলে। ঠিক আছে, আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে সিজার করাতে দিবে না। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, আমার ওয়াইফটা এরকম ছিল ছোট থেকে, মানে আমার বিয়ের পর থেকে যেটা দেখে আসছি, খাওয়া দাওয়া ঠিক মতো করতো না। তো বাচ্চা পেটে থাকা অবস্থায় এরকম কাজ করছে, ঠিক মতো খায় নাই, না খাওয়ার কারণে বাচ্চা পেটের মধ্যে বড় হয়ে গেছে। এখন যেহেতু পেটের মধ্যে বড় হয়ে গেছে, আর ওর বয়স যেহেতু অল্প, সিজার স্যার এটা পসিবল না কোনোভাবে। এখন ওনারা যেটা করছে, সিজার করতে দেয়নি। আমার শাশুড়ির একটা কথা হলো যে আমার মেয়েটা যদি আমি সিজার করি, সিজার করেন আমার মেয়ে পঙ্গু হয়ে যাবে। আচ্ছা, তখন হচ্ছে মানে মোট কথা মেডিকেলে নিতে দেয়নি, বাসার মধ্যে দায় মহিলা দিয়ে ট্রাই করানো হয়েছে। ব্যথার সুই একটার জায়গায় 3টা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন মানে আমি তো গেটের সামনে দাঁড়ায় আমার কান্না করা ছাড়া আর কোনো গতি নেই। আমি বাইরে সিএনজি দাঁড়া করে রাখছি যে আমি মেডিকেলে নিয়ে যাবো, কিন্তু আমার মেডিকেলে কেউ নিতে দিচ্ছে না। ইভেন আমার মাও পরে যখন আসছে, আমার মাও যখন ছিল, আমার মারেও বলছি, মাও কোনো কথা গুরুত্ব দেয় না। মানে মোট কথা হচ্ছে আমার মা এবং শাশুড়ি সবার গাফলতি ছিল এখানে, যে তারা বাসাতেই ট্রাই করবে, এখন মেডিকেলে নিতে দিবে না। এখন যেখানে তারা দিবে না, এখানে আমি জোর করে একা মানুষ কিভাবে নিয়ে যাব? আমার ওয়াইফ তো অসুস্থই, সে তো বলতে পারতেছে না যে আমার মেডিকেলে নিয়ে যাও। এখন যখন আমি দেখতেছি অনেক কান্নাকাটি করতেছি, মেডিকেলে নিতে দিতেছে না, মানে আপনার 1 দিন পার হয়ে গেছে ব্যথাই 1 দিনে, কিন্তু মেডিকেলে নেওয়ার কোনো খোঁজ খবর নেই। তখন যেটা করা হইলো, আমার খালা শাশুড়ি ছিল, খালা শাশুড়ি বলতেছে যে আমার বাগ্নিরা আমি মেডিকেলে নিয়ে যাবো যেটাই হোক। মানে উনি এক পর্যায়ে জোর কইরা হচ্ছে
আমার ওয়াইফকে নিয়ে মেডিকেলে নিয়ে গেছে এবং আমরা সবাই নিয়ে গেছি। তো আমরা একটা হসপিটালে প্রথম গেছি, যাওয়ার পর ওইখানে বলতেছে যে হাত পা সব ভাঙ্গে ঘুরে ঘুরে গেছে। তো আমরা বলতেছি যে আপনি দেখলেনই না, ঠিক মতো বুঝলেন কেমনে? তো আমরা ওই মেডিকেল থেকে, আমার ভাল লাগে নাই, আমরা ওই মেডিকেল থেকে সিএনজি দিয়ে আবার আরেক মেডিকেলে নিয়ে গেছি। এর মধ্যে যেটা হচ্ছে, দাই মহিলা কিন্তু ওইখানে আমাদের সিএনজির মধ্যে ছিল। দাই মহিলা বলতেছে কি যে বাচ্চা এখানেই হয়ে যাবে, আপনারা রাস্তার মধ্যে কোনো জায়গায় সাইড করে দাঁড়া করেন। আমি বলতেছি যে আপনি বেশি কথা বললেন না, আপনি চুপ থাকেন, আমি মেডিকেলে নিয়ে যাবো। এরপর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, ওনারা বলছে যে নর্মালে হবে। তো আমরা এইভাবে বসে রয়েছি, বলতেছে নর্মালে হবে, এত টাকা লাগবে, আচ্ছা ঠিক আছে করান। একটু পরে এসে বলতেছে যে নর্মালে পসিবল না, সিজার করতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে করান। এরপর সিজার করাইলো, আমাদের বেবি হইলো। হওয়ার পর যেটা হয়েছে, মানে ওই যে দাই মহিলা দিয়ে ট্রাই করানো হয়েছে, দাই মহিলা মাথার ভিতরে এইভাবে, মানে মাথাটা তো আগে ছিল, এই মাথার ভিতরে এইভাবে জাতা দিছে, অনেক জাতা দেওয়ার কারণে এখানে মাথার চারা ভেঙে ফেলেছে। আজকের এপিসোডটা অনেক দিক থেকে শিক্ষণীয়। আপনারা ওকে দেখেন, লক্ষ কোটি মানুষ ওকে সোশ্যাল মিডিয়াতে চেনে। ডেফিনেটলি হি ইজ এ ভেরি পাওয়ারফুল কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু ওই পরিচয়ের বাইরে আজকের ওর জীবনের যে গল্পটা এখানে উঠে আসছে, সেখান থেকে অনেক কিছু নেয়ার আছে আমাদের। মনোযোগ দিয়ে শোনেন আপনারা। জি, তারপরে? তো মাথার চারা ভেঙে ফেলছে এবং আমার বাচ্চা মানে মৃতই বলা যায়। মানে তার সেন্স নাই, মানে সে লড়তেছে না, কান্না করতেছে না, কিছু না। এখন যেই মহিলা সিজার করাইছে, ওই মহিলা যেটা করছে, মানে তার নিজের, মানে যেটা জানতে পারছি আমরা, যে বাচ্চা পেটের ভিতরে মানে ডেট ওভার হয়ে গেছে, পেটের মধ্যে করছে করে ওই বাচ্চা খেয়ে ফেলছে। আর পেটের মধ্যে ওই বিষাক্ত থাকে, তো এটা খেয়ে ফেলছে। এখন আমার ওই যে ডাক্তার মহিলা যে সিজার করছে, উনি নিজের মুখ দিয়ে বাচ্চার মুখের সাথে মুখ লাগাইয়া টান দিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে তারপরে হচ্ছে গিয়ে আপনার ফালাইছে। ফালানোর পরে এইভাবে ফালাইতে ফালাইতে পরে বাচ্চাটা একটু হাত পা লড়ছে। লড়ার পর বলতেছে যে ইমার্জেন্সি ওর হচ্ছে আইসিইউ তো নিয়ে যেতে হবে। এখন ওইখানে আইসিইউ ছিল না, ঢাকা মেডিকেল আইসিইউ আছে। তখন রাত্রে বাজে 2টা, শীতকাল। তো আইসিইউ তো আমি আমার শ্বশুর এই দুইজন মিলে আমরা নিয়ে গেলাম ঢাকা মেডিকেলে। তারা রাখবে না, আমার শ্বশুর এক পর্যায়ে চুরি করে গিয়ে হচ্ছে আইসিইউর ভিতর ঢুকাই দিছে। মানে দেখতেছে আরেকজন এরকম সিরিয়ালে আইসিইউতে আছে, চুরি করে ঢুকাই দিছে। পরে ডাক্তার যখন জিজ্ঞেস করছে আপনি এই কাজটা করলেন কেন, বলছে আমার নাতিটারে তো বাঁচাইতে হবে। তারপর হচ্ছে ঢুকাইছে। তো তখন তো বাচ্চা তাকাইছে, সুন্দর করে তাকাইছে, আবার কান্নাও করছে, কিন্তু ওর মাথাটা উঁচা ছিল। নর্মালি যে মাথার চারা ভেঙে কারণে ছেলে, তো ওর মাথাটা একটু উঁচা ছিল। তো আমরা ওর নাম রাখি হচ্ছে রাকিব। এইখানে মানে একটু সুস্থ হয় তখন আমরা বাসায় নিয়ে আসি। বাচ্চার পিছনে প্রচুর পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হইতো। মাথায় যে ট্রাই করানো হয়েছে, এটার কারণে বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে গেছে। আর এমন প্রতিবন্ধী, বাচ্চা চোখেও দেখতো না। এই একটা মাথার চারা ভাঙার কারণে বাচ্চা চোখে দেখতো না, কানেও শুনতো না, কথা বলতে পারতো না, বসতেও পারতো না, দাঁড়াইতেও পারতো না, মানে শুয়ে থাকতো সব সময়। আমি একটা সেকেন্ডের জন্য ভাবি নাই যে ও এরকম বা ও এরকম হইলো কেন। আমার কথা হচ্ছে, হয়তো মানে যেহেতু আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওরে, ঠিক আছে, আমি আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাব। ভাই এমন হয়েছে, আমি বাসায় আলু ভর্তা দিয়ে ভাত খাই, আমি প্রতি মাসে 30,000 40,000 টাকা করে সন্তানের পিছনে খরচ করি মেডিকেল ট্রিটমেন্ট এসবের জন্য। তো আবার ওই যে এমআরআই করাইতে হয়, ওখানে 15,000 টাকা করে লাগে, বারবার টেস্ট করাইতে হয়। আর বাচ্চাকে হচ্ছে কি আপনার যে ওই একটা ওষুধ আছে, ওই ওষুধ দিয়ে ঘুম পাড়ে রাখতে হইতো সবসময়, বেশিরভাগ সময় অর্ধেক করে খাওয়ানো হইতো, যে খাইলে মানুষ হচ্ছে ঘুমায় থাকে আর কি। বড় মানুষ খাইলে বড় মানুষও ঘুমায় থাকে, মানে নরমালি ঘুমাইতো না, না মানে ওষুধ না খাওয়াইলে ঘুমাইতো না, ওষুধ খাওয়াই ঘুম পাড়াইতে হইতো। তো আমার ওয়াইফও ওরে নিয়ে অনেক কষ্ট করছে। যখন আমার এই ওয়াইফটা মানে এই যে বাচ্চাটা হয়, এরপরে আমার ওয়াইফের একটু ম্যাচুরিটি আসে আর কি। সে তখন অনেক কিছু বুঝে, অনেক কিছু বাবা মারে বলে না গিয়ে। তো এরপর একটা পর্যায়ে গিয়ে ওই আমাদের কোম্পানির যখন হচ্ছে গিয়ে আপনার ওই আমার একটা যেই ডিলারের আন্ডারে আমি প্রথম কাজ করতাম তেল কোম্পানিতে, ওই ডিলারটা যখন টাকার জন্য হচ্ছে আপনার ডেলিভারি দিতে পারতো না, তখন ওনার সাথে আমি যৌথ হয়ে গেলাম, যৌথ হয়ে কাজ করলাম। মানে 50-50 যা লাভ হয়, মানে উনিও ডিলার আমিও ডিলার, এরকম ভাবে। উনি যেখানে আর্নিং করতে পারতো না, তখন আর্নিংটা আমাদের দ্বিগুণ বাইরে গেছে। তো এর মধ্যে আমরা আবার কিছু কাজ করছিলাম, সেটা হচ্ছে চকবাজার থেকে আমরা হচ্ছে নারিকেল তেলের বোতল কিনে নিয়ে আসতাম। তারপর হচ্ছে বাজারে যেরকম রিন হুইল পাউডার বিক্রি করে, আর চকবাজার গেলে রিমের প্যাকেট পাওয়া যায়, রিম। তো এইগুলো হচ্ছে গিয়ে আমরা নিয়ে আসতাম, আইনা হচ্ছে গিয়ে নিজেরা হচ্ছে গিয়ে আপনার ইয়ার থেকে গিয়ে আপনার ওই দেখা গেছে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে তেল কিনে নিয়ে আসতাম। আর আমাদের বিপরীত সাইডে হচ্ছে শনি একটার দিকে হুইল পাউডারের কারখানা পাওয়া যায়, ভালো হুইল পাউডারটা কিনে নিয়ে আসতাম, এটা নিজেরাই প্যাকেট করতাম, প্যাকেট করে এগুলো সেল করতাম। মোটামুটি এখান থেকে আমাদের আর্নিং খুব ভালোই হচ্ছে। এবার আমরা উনি আর আমি দুইজন যেহেতু পার্টনারে ছিলাম, পার্টনারে এমন হয়েছে আমাদের 1.5 লাখ 2 লাখ টাকা, 1.5 লাখ টাকার উপরে ইনকাম হইতো মাসে, 1.5 লাখ 2 লাখ টাকাও আসছে, এরকম আছে। তো এর ভিতরে হচ্ছে কিছুদিন পর উনি ওই ব্যবসাটা ছেড়ে দিল, যে উনি ওনার দ্বারা সম্ভব না। তখন কোম্পানি সম্পূর্ণভাবে আমাকে বুঝাই দিল ওই পয়েন্টগুলা,
এরপর থেকে আমার পার মান্থলি এমন হয়েছে যে 1.5 লাখ টাকার পর্যন্ত ইনকাম ছিল মাসে। আমি তো আমার মতো চলতেছি। এই চলার পাশাপাশি ভাইয়া অনলাইনে হচ্ছে কি আপনার এই যে ইউটিউব, ফেসবুক এই জিনিসগুলো হচ্ছে দেখা শুরু করলাম। ইউটিউবে মানুষ ভিডিও, এটা 2017 সালের ঘটনা। জি। ইউটিউব, ফেসবুক মানুষ ভিডিও করে, কন্টেন্ট বানায়, ঠিক আছে? তো ভিডিও এগুলো কেমনি কি? তো আমার বাসায় আমি 10,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে আমি এটা দিয়ে বসে বসে আমি শিখি যে কিভাবে কি করে, ইউটিউব কেমনে করে না করে। তখন আমি ইউটিউবে একটা চ্যানেল খুললাম। আমি চ্যানেলটা হচ্ছে খোলার পরে এরপর হচ্ছে ওই চ্যানেলটাতে হচ্ছে গিয়ে মানে আমরা বাসায় থেকেই দেখা গেছে নিজেরা ফাইজলামি করে কিছু কিছু ভিডিও করতাম। দেখা গেছে ছাদে গিয়ে, যেমন আমার প্রথম মানে আমি ইউটিউবে যে প্রথম ভিডিও বানাইছি এটা হচ্ছে ভয়ঙ্কর ভূতের গল্প, মানে ভূতের নাটক বানাইছি। কত সালে এটা? এটা 2017 সালে। শালি ছিল, তারপর হচ্ছে আমার ওয়াইফের বড় বোনের একটা ছেলে ছিল, এদেরকে ভূত বানাইছি মানে মেকআপ করে। এখন আমি তো এডিটিং পারি না, কিচ্ছু পারি না। তো আমার একটা ফোন ছিল হচ্ছে লাভা একটা ফোন ছিল, ওই ফোন দিয়ে আমি হচ্ছে গিয়ে পজ করে করে আমি একটা শর্ট ফিল্ম বানাইছি। করার পর ওইগুলো তো কোনো ভিউজ নাই, কিচ্ছু নেই। আমি মার্কেটিং এ কাজও করতেছি, ওইখান থেকে আমার ভালো ইনকামও হইতেছে। তো এই আস্তে আস্তে না এটার প্রতি একটা ভূত জায়গা যায় মানে মাথার মধ্যে। ক্যামেরা কিনলাম, টোটাল 1 লাখ টাকা খরচ করলাম ক্যামেরার পেছনে। এই ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গায় মানে কাজও করতাম, কাজের ফাঁকে যখন সময় পেতাম বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে অনেক ভিডিও টিডিও বানাইতাম, ফানি ভিডিও, নাটকের মতো আমরা ফ্রেন্ড মিলে বিভিন্ন নাটক টাটক বানাইতাম, ফানি ভিডিও বানাইতাম, আপলোড করতাম। ভিউ আসতো হচ্ছে 20টা, 30টা, 50টা, নিজেরা দেখেই ভিউ করতাম। আমি যখন হচ্ছে ইউটিউবে কাজ করে স্টার্ট করি তখন ইউটিউবের কোনো শর্ত ছিল না, শুধুমাত্র 10,000 ভিউজ হইলেই আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেয়। রাইট। তো আমারও দিয়ে দিছিল। আমার মনিটাইজ দেওয়ার পর আমি 18 পর্যন্ত কোনো ইনকাম করতে পারিনি, আমার কোনো ভিডিও ভিউজই আসেনি। এরপর যেটা হইলো, আমার একটা মানে ফ্রেন্ড আছে, নাম হচ্ছে মাহফুজুর রহমান। তো আমি আর আমার এই ফ্রেন্ড দুইজন মিলে চলে গেলাম আমরা শাহালি মাজারে। ওকে। মাজারে গিয়ে তখন আমার না হচ্ছে মানুষের সাথে কথা বলতে পারতাম না, আমার কেমন জানি আনইজি ফিল লাগতো, আর ভয় কাজ করতো। কিন্তু আমার ফ্রেন্ড অনেক মানে আমি তো এমনি তো মার্কেটিং লাইনে তো এক্সপার্ট, মানে মানুষের সঙ্গে আমি কথা বলতে পারি, কিন্তু অনেক মানুষ একসাথে থাকলে আমার কথা বলতে একটু আনইজি ফিল হইতো আর কি। আমি ক্যামেরার পেছনে থাকতাম, ভিডিও করতাম। তো ভিডিওগুলো এরকম ছিল যে মাজারের মধ্যে কি করে না করে মানুষ, দেখা গেছে হচ্ছে এই যে আসে না যে পূর্ব পশ্চিম ধার ধারে না, যেদিকে মন সেদিকে সিজদা দেয়, এটা সেটা মানে বিভিন্ন ধরনের অপকর্ম তুলে ধরতাম। ধরার পরে ভিডিওগুলো আমরা করার পরে আপলোড করে আমি আমার কাজ শেষ করে রাত্রে বসে বসে এডিট করতাম। তখন হচ্ছে গিয়ে আপনার ওই যে আমার কম্পিউটার থেকে আমাকে একজন হচ্ছে ফিল্মোরা ইনস্টল করে দেয়, দেন ওটা দিয়ে আমি এডিট করে আমি ভিডিওটা আপলোড করি। এইভাবে আমি টানা অনেক দিন ভিডিও আপলোড করি, প্রায় 3 থেকে 4 মাসের মতো এরকম। মানে এই যে আমি দিনের বেলা যে হচ্ছে গিয়ে আমি মার্কেটিং এ কাজ করতেছি, আবার দেখা গেছে বৃহস্পতিবার করে হচ্ছে মাজারে চলে যেতাম। বৃহস্পতিবার সন্ধ্যার পরে মাজারটা হচ্ছে গিয়ে আপনার জমজমাট হয়, যাইতাম, তারপর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ভিডিও করতাম। এটা আমার ওয়াইফ সহ্য করতো না। সে একটা সময় হচ্ছে মানে এটা নিয়ে আমার সংসার অনেক আমি কোনো মেয়ে নিয়ে কোনো ভিডিও টিডিও বানাই নাই ওই মুহূর্তে, জাস্ট এইগুলোই মানে ঘুরে গেড়ে হচ্ছে যখন যারা পাইতাম তখন ভিডিও করতাম। তো আমার ওয়াইফ হচ্ছে একটা সময় এটা নিয়ে অনেক ঝগড়া টগড়া হওয়ার পর আমি জিদ করে হচ্ছে ক্যামেরা যাবতীয় যা কিছু আছে সবকিছু নিয়ে আমি 1 লাখ টাকা দিয়ে কিনছিলাম। আমি সেই মার্কেটে বসুন্ধরা শপিং মলে গিয়ে আমি 45,000 টাকা সব বিক্রি করে ফেলি। আচ্ছা। 1 লাখ টাকার জিনিস। আমি বাসায় আসছি, বাসায় আসার পর বলতেছি ক্যামেরা বিক্রি করে ফেলছি, আর ইউটিউব করবো না, ভিডিও বানাবো না। আর আমি কষ্ট করে ভিডিও বানাইছি, আমার কোনো ভিডিও ভিউজ আসে না, তাহলে আমি কেন বানাবো? আমার চ্যানেলে তখন সাবস্ক্রাইবার হচ্ছে গিয়ে যে 1000+ এরকম 1000+ হয়ে নিজেরাই বিভিন্ন জনের গিয়া সাবস্ক্রাইব করাইছি যে ভাই একটু মোবাইলে দেন সাবস্ক্রাইব করে দেই, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে গিয়ে যে আমি এই চ্যানেলের ভিতরে আর ঢুকবোই না, কিছুই করবো না। আমি জিমেল থেকে লগ আউট মেরা তারপর হচ্ছে আমি আমার কাজে ব্যস্ত, কারণ এখানে আমি কাজ করলে আমি ইনস্ট্যান্ট লাখখানিক টাকা ইনকাম করতে পারতেছি তখন। তাহলে তো আমার দরকার নেই এখানে কাজ করার। যখন আমি ক্যামেরা সেল করে দিলাম, এর 20 থেকে 25 দিন পর আমার আরেকটা শুভাকাঙ্ক্ষী, মানে উনিও কন্টেন্ট ক্রিয়েটর, উনি হচ্ছে এই সেক্টরে আছে, ওনারও মানে চ্যানেল আছে আমার মতোই ছোট আর কি, ঠিক আছে? তো আমাকে একদিন ফোন দিয়ে, আমি মার্কেটে ডেলিভারি দিতেছি, তো আমার ফোন দিয়ে বলতেছে কি যে কি ভাই আপনি এরকম মিষ্টি খাওয়ান না কেন, কি হয়েছে? মিষ্টি খাওয়ান না কেন? আমি ভাই মিষ্টি খাওয়াবো কেন, কি হয়েছে ভাই? আমি তো কাজে আছি ভাই, পরে কথা কই। না ভাই কি এর পরে কথা কইবেন, যে আপনি এরকম হয়ে গেল, কেমনে কি করলেন ভাই? কি আমি কেমনে কি মানে কি করছি, কি হয়েছে? ভাই আপনার ইউটিউবে এই অবস্থা কেমনে হইলো, কি হয়েছে ভাই? আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার 15,000 হয়ে গেছে, প্লাস আপনার একটা ভিডিও দেখলাম 1 মিলিয়ন ভিউস, আর একটা দেখি 6 লাখ ভিউস, আর একটা দেখি 3 লাখ ভিউস। ওনার নাম ছিল আলামিন। তা আমি পরে বলতেছি যে পরে মজা করেন না, ভালো লাগে না এগুলা। তো বলতেছে যে ভাই সত্যি কথা কইতেছি। তখন আমার কাছে হচ্ছে ফোন ওইরকম ছিল না, নেটও ছিল না। তখন আমি যে দোকানে ডেলিভারি দিব, ওই পার্শ্ববর্তী দোকানে একটা হচ্ছে কম্পিউটার ছিল। আমি তখন ওইখানে চ্যানেলে সার্চ করে, আমার চ্যানেলটা সার্চ করে দেখি, আমাদের হচ্ছে কি আমি যে প্রতিষ্ঠান, আমার যে মানে বিজনেসটা ছিল, ওই বিজনেসটার নাম দিয়েছিলাম আমি স্বপ্ন ছোঁয়া এন্টারপ্রাইজ, ঠিক আছে? এখন ওটার পাশাপাশি রেখে আমি স্বপ্ন ছোঁয়া
টিভি দিয়ে আমি ইউটিউবটা খুলি আর কি। তো আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখি হচ্ছে কি আমার ইউটিউবে হ্যাঁ আসলে 15,000 প্লাস সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে ভালো ভিউজও আছে। ঠিক আছে, দেখার পর আমি তো ভাই কোনো রকম করে ওই দিন কাজটা শেষ করে আসছি। শেষ করে আমার কথা হচ্ছে আমার বাসায় যাইতে হবে, আগে এটা লগ ইন করতে হবে, আমার কাছে জিমেল টেমেল নাই। তো অনেক কষ্ট করে জিমেল টেমেল আবার ম্যানেজ করে আবার লগ ইন করছি, করার পরে দেখি যে হ্যাঁ ঘটনা সত্য, এবং এখান থেকে আমার ইউটিউব থেকে একটা আর্নিংও হইতেছে। জেদ করলাম একটা যে না, আমি ইউটিউবের পেছনে আর 1 টাকা খরচ করবো না। তখন আমার হাতে একটা ফোন 11,000 টাকা দাম, এই স্যামসাং এর। আমি ইউটিউবের পেছনে আর 1 টাকা খরচ করবো না, যদি ইউটিউব আমাকে কোনো সময় দেয় আমি তাহলে ইউটিউবের পেছনে খরচ করব। আমার কাছে ইনস্ট্যান্ট টাকা ছিল, কিন্তু আমি ইউটিউবের জন্য খরচ করি নাই। তখন আমি কি করলাম, যখন দেখি আমার ভিউজ হচ্ছে, ওইগুলা ভিউজ আসতেছে, তখন আমি কি করলাম, আমার ফোন দিয়ে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করতাম। কারণ আমার ভিডিওগুলোর ধরন ছিল একটু ডিফারেন্ট বলতে কি, মানে আমি বাংলাদেশে একমাত্র মানুষ যে কিনা হচ্ছে একটা শ্রেণীর মানুষ আছে সমাজে অবহেলিত, যারা এটা হচ্ছে বাইদানি বলে তাদেরকে, তারা রাস্তাঘাটে হচ্ছে থাকে, তারপর হচ্ছে নৌকার মধ্যে থাকে, এদেরকে নিয়ে আমি প্রতিবেদন বানানো শুরু করি। তো আপলোড করলে এই ভিডিওগুলো ভাইরাল। আমার এমন হয়েছে পরবর্তীতে একদিনই ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার আসছে। এরপর আমি একটা রিস্ক নিলাম লাইফে রিস্কটা নিলাম কি, ইনস্ট্যান্ট ওই মুহূর্তে কিন্তু আমি লাখখানেক টাকা ইনকাম করি। আমি একটা রিস্ক নিলাম, কারণ ওইখানে কাজ করলে আমার এই অনলাইন সেক্টরে আমি কাজ করতে পারবো না, 2 জায়গায় একসাথে সময় দেওয়া যায় না। তো আমি চিন্তা করলাম কি যে আমি 2 বছর এই অনলাইনের পেছনে কাজ করব। এই 2 বছর যদি আমি চলতে না পারি, তাহলে আমার প্রতি মাসে হচ্ছে যে টাকাটাই খরচ যাবে কোনো না কোনো ভাবে আমি ম্যানেজ করে আমি নিতে পারবো। মার্কেটিং পেজটা ছাইড়া দিলাম। তখন যেটা হলো, আমার ইউটিউব থেকে প্রথম আমি 3 মাস পর আমি একটা ইনকাম পাই, 80,000 টাকা ইনকাম। নট ব্যাড। 80,000 টাকা ইনকাম পাই। আমি যেটা করছি, বিক্রয়.com থেকে 20,000 টাকা দিয়ে একটা ক্যাননের 700 একটা ক্যামেরা কিনি। তখন আমি এখানে আমার পার্শ্ববর্তী হচ্ছে, আমি আমার সাথে কাজের জন্য হানিফ নামে একটা ছেলেকে কাজে রাখি। ঠিক আছে, ওরে মাস শেষে একটা স্যালারি দিয়ে 10,000 টাকা বেতন ধরছিলাম আমি। আমার ওয়াইফ হচ্ছে আবার প্রেগনেন্ট হয়। তো এটার পর যখন ওর 5-6 মাস, তখন থেকে আমি বলে রাখি যে আমি এই সন্তানের সম্পূর্ণ বিষয়টা আমি দেখবো। শ্বশুর শাশুড়ি বলে রাখছি যে আপনাদের কোনো কথাবার্তা এখানে চলবে না। তো আমার বড় ছেলের বয়স যখন 4.5 বছর, তখনই আমার ছোট ছেলের জন্ম হয়। আমার আলহামদুলিল্লাহ ছোট ছেলে একদম সুস্থ ছিল, স্বাভাবিক ছিল। তো আমার শ্বশুর শাশুড়ি বলে রাখছি, আপনার মেয়ে যদি দেখতে যাইতে মন চায় দেখতে যাবেন, কিন্তু কোনো কথা বলতে পারবেন না যে এমনটা করুম না, এটা করুম না, সেটা করুম না। ঠিক আছে, আমি যেটা বললাম সেটাই। যেহেতু আমার ওই ছোট ছেলের বয়স 10 দিন, ওই বাচ্চাটাকে তো আমি নিয়ে রাখাটা তো আমার পক্ষে পসিবল না। আমি আমার বড় ছেলের নিয়ে আমি গলা ধরে আমি ঘুমাই রইছি। যেহেতু আমাদের বাসার খাটটা ছিল এরকম, মানে পাথাইলা খাটে আমরা শুয়ে রইছি। আমি, তারপর হচ্ছে গিয়ে আমার বড় ছেলে আর আমার ওয়াইফ ছোট ছেলের নিয়ে হচ্ছে মানে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে হঠাৎ করে হচ্ছে আমার ওয়াইফ আমারে ডাক দিতেছে। ডাক দেওয়ার পরে মানে কাঁদতেছে সে। কি হয়েছে? তো আমি তখন হচ্ছে আমার বড় ছেলের মুখের দিকে তাকিয়ে দেখতেছি, সে কথা বলতেছে না, কিছু করতেছে না, নিঃশ্বাসও নিতেছে না। তো ইনস্ট্যান্ট ওই মুহূর্তে হচ্ছে আমি কি করলাম, আমি ওর বুকের ভিতর কান দিলাম। কান দেওয়ার পর দেখতেছি হার্টবিট লড়তেছে, এখান থেকে ধীপ 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 আওয়াজ হচ্ছে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, ও তো তাহলে কিছু হয় নাই। তো এরপর আমার শাশুড়িদের খবর দিলাম, শাশুড়িরাও আসলো। না, আইসাই আমার শাশুড়ি কান্নাকাটি শুরু করে দিছে, মানে বাচ্চা মারা গেছে এরকম। তো আমি বলতেছি আপনারা এমন করেন কি লেগে, কিচ্ছু হয়নি, মেডিকেলে নিয়ে যাবো। তখন আমি বাচ্চারে কানতে বাচ্চারা হচ্ছে সিএনজি নিয়ে মেডিকেলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ডাক্তার আমাদের বলতেছে যে আপনার বাচ্চা 2 ঘন্টা আগে মারা গেছে। তখন আমি ডাক্তারের সাথে মানে রাগারাগি করতেছি, আমি কই এখনো পর্যন্ত ওর হার্টবিট লড়তেছে, এটা কেমনে? ও যদি মারা যায় তাহলে ওর হার্টবিট লড়তেছে কেন? আপনি কান পাইতে দেখেন, ডাক্তারও কান পাইতে দেখছে হার্টবিট লড়তেছে। তো উনি এখন কি জানি একটা জিনিস বললো আমাকে যে মৃত মানুষকেও নাকি কয়েক ঘন্টা কেমনে জানি জীবিত করা যায় না, কি জানি কি। কতক্ষণ পর দেখলাম আবার ওই হার্টবিটটা ওনারা বন্ধ হয়ে গেছে, আর নড়ে না। মানে ওর তো বডি কিন্তু নিস্তেজ হয়ে গেছে, কিন্তু বুকের মধ্যে কান দিলে না মানে শব্দ হয় একটা, এমন 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 একটা শব্দ হয়। ওর জন্য এমন কিছু নেই আমি করি নাই। এমন অবস্থায় গেছে যে ওই যে অনেক মানুষ আছে, অনেক এনজিও আছে, তারা প্রতিবন্ধী বাচ্চাদের এসে নিয়ে যায়, তারা নাকি কিভাবে পালে, ঠিক আছে, আবার টাকা পয়সাও দেয় তারা। তো আমি ওনাদেরকে একবার বলে দিছি যে আমি আমার সন্তানের জন্য চিকিৎসা করতে যদি না পারি, আমি আমার সন্তানের জন্য রাস্তায় গিয়ে ভিক্ষা করব। যদি কেউ আমার ভিক্ষা না দেয়, তখন ওই মুহূর্তে আমি আপনাদের কাছে গিয়ে দিয়ে আসবো আমার সন্তানরে। আবার আমি কি আল্লাহর কাছে ভাবছি কি যে আমার সন্তান দুনিয়াতে থেকে যেই পরিমাণ কষ্ট করছে, এর এর চাইতে আল্লাহ নিয়ে গেছে, তারা ভালো করছে খুব। তো এরপর যেটা হয়েছে, এই কাজ করলাম ইউটিউবে, তখন কাজ করা স্টার্ট করছি পুরা দমে। কোন একটা মাসে সর্বোচ্চ ভাইয়া এটা যদি আমি ফেসবুক মিলায়
ইউটিউবে তো ভাইয়া যখন আমি ফেসবুকে প্রপারলি ঢুকে গেলাম তখন হচ্ছে ইউটিউবের প্রতি জোর দেই নাই বেশি। তো এভারঅল আমার সবগুলো ইউটিউব চ্যানেল মিলে হচ্ছে টোটাল ধরেন 27 লাখ সাবস্ক্রাইবার আছে। তো আমার ভিউ ছিল প্রচুর। তো এখন বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমি এটা বলতে পারবো যে ইউটিউব থেকে আমি এখন পর্যন্ত 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত যা ইনকাম করছি মানে এত বছরে, ওই সেম ইনকামটা আমি ফেসবুক থেকে 1 মাসে করছি। একটা বিষয় কিভাবে সম্ভব? হ্যাঁ। কত সালে এটা? মানে এটা ছিল যে 2021-এর দিকে। 2021, হ্যাঁ, তাহলে সম্ভব। আর প্লাস হচ্ছে আমার সর্বোচ্চ হাইয়েস্ট ইনকাম ছিল যে আমার এটা মনে আছে যে আমি আমার একটা ইনকামের দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম। একটা income দিয়ে? হ্যাঁ, মানে 1 এক মাসের মাসের ইনকাম income দিয়ে। ওইটা ছিল হচ্ছে আমার হাইয়েস্ট ইনকাম ছিল হচ্ছে $26,000 বাংলাদেশি টাকা। $26,000, তার মানে ওই সময়টাতে কত করে দিত ডলার? $26,000 84 টাকা করে ছিল ডলার প্রাইস। আপনি 1 মাসের ইনকাম দিয়ে গাড়ি কিনে ফেলেছেন। 1 মাসের ইনকাম দিয়ে গাড়ি কেনার পরে আমার কিছু টাকা ছিল আর। কত সালে এটা? এটা হচ্ছে গিয়া এই যে 2021-এর পরে আর কি। 21-এর পরে এই সময়টা, এটা এগ্রিড, এটা উনি যেটা বলছেন সেটার সাথে আমি একমত। হ্যাঁ, তখন আমি ইউটিউবের প্রতি হচ্ছে মানে জোরটা কমাই দিলাম যে ইউটিউবে আমি দিব না। উনি যেটা বলছে সেটার ঘটনাটা আমি আপনাদেরকে একটু খুলে বলি, খুব ছোট করে বলি। আসলে এত ইন ডিটেইলে হয়তো অনেকে এই যে কন্টেন্ট ক্রিয়েটরদের আর্নিং নিয়ে, আপনারা এই যে কিছুদিন আগে ফুড আপের আয় নিয়ে আপনারা অনেক কথাবার্তা বলেছেন এবং বলতে পছন্দ করেন, কারণ আপনারা অনেক বেশি জানেন না এই বিষয়গুলো নিয়ে। যারা বলতে পছন্দ করেন ইন ডিটেইলি ঢোকেন না এই কারণে হয়তো বা। এই কন্টেন্টগুলো যারা আসলে পপুলার কন্টেন্ট বানায়, যেগুলোতে ভিউজ হয়, 2021 সালের যদি কন্টেন্টের গ্রাফগুলো আপনারা দেখেন, ওর এই বিশেষ করে স্বপ্ন ছোঁয়া বা হৃদয় হাসান সব পেজ থেকে এসছে, ওর এক একটা ভিডিওর ভিউজ যদি আপনারা দেখেন 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন, হ্যাঁ, এবং এগুলো ফেসবুক তখন অনেক টাকা দিত। ফেসবুক অনেক টাকা দিত এই কারণে যে ফেসবুক কন্টেন্ট মানে ক্রিয়েটর স্টুডিওটা নিয়ে এসেছিল যে ইউটিউবের কাস্টমার ধরার জন্য, মূল কথা হচ্ছে এটা, এবং খুবই কম্পিটিটিভ ছিল ওই সময়টাতে। এখন ফেসবুক ওই অবস্থায় নাই, ডেফিনেটলি নাই। তো তার মানে তো অবস্থা ততদিনে খুব ভালো হয়ে গেছে বলতে গেলে, আর্থিক অবস্থা। জি, তো এর মধ্যে যেটা হয়েছে এই 26,000 যে বললাম আমি, সব সময় কিন্তু 26,000 ছিল না, সম্ভব না। ধরেন 1 মাসে 26,000 কামানোর পর পরবর্তী মাসে আমি ইনকাম করছি $3,000। না, এটার কারণ আছে। এটা হচ্ছে আপনার কন্টেন্ট আপনি সেরকম দিতে পারেন না যে কন্টেন্টটা মিলিয়ন ভিউজ হবে, কারণ মিলিয়ন ভিউজ কন্টেন্ট তো আপনি সবসময় পাবেন না। না, বাট ফেসবুক থেকে আমার আমি হচ্ছে যেই পরিমাপ হচ্ছে ভিউজ অর্জন করছি, এটা 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই পরিমাপ ভিউজ বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটর করতে পারেনি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কেউই করতে পারেনি। ইভেন আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ ছিল হচ্ছে 15 মিলিয়ন থেকে 20 মিলিয়ন, 25 মিলিয়ন। মানে আমি কাজটাকেই প্রাধান্য দিতাম, ইনকাম আমার যেটাই আসুক। মানে এখন আমি ইনকাম দেখি না, পূর্বেও ইনকাম দেখতাম না ঠিক মতো। তবে আমি বাসা করতে হচ্ছে আমার প্রায় কোটি টাকার উপরে চলে গেছে। আবার জায়গা কিনতে হয়েছে, আলাদা জায়গা কিনতে প্রায় 35 লাখ টাকার মতো জায়গা কিনতে হয়েছিল। তো এখন আমার মানে আছে বলতে এগুলোই আছে একটা বিষয়। আর বর্তমানে অনলাইন সেক্টরটা একদম বাজে অবস্থায়, এখানে এখন ইনকাম খুব কম, নাই বললেই চলে। এখন কিন্তু আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ভালো আছি। ভাই আমি আজকে যে অবস্থানে আছি, হয়তো এই অবস্থানে আমি থাকতাম না, হয়তো আমার অবস্থানটা অন্যরকম হইতে পারতো। কিন্তু ভাই একটা বিষয় হচ্ছে কি, এই যে আমি শুরু থেকে যেই লেভেলের পরিশ্রমগুলো করে আসছি বা যে কাজগুলো করে আসছি, তো এটার মূল ফ্যাক্টটা ছিল হচ্ছে আমি আমার বাবাকে কখনো দেখতে পারিনি। যখন আমি ছোট ছিলাম, তখন আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে তোমার বাবার নাম কি, আমি অনেক সময় থতমত খেয়ে যেতাম যে আমার বাবার নাম আসলে কি। তো আমি আমার বাবার নাম নির্ধারণ করছি হচ্ছে গিয়ে আমার যেই এই যে এখানে আমি এই যে আমার এখানে যে একটা আছে, এটা হচ্ছে আমার টিকার কাগজ, মানে আমাকে যে টিকা দেওয়া হয়েছিল, এই টিকার কাগজ দেখে মূলত হচ্ছে আমি আমার বাবার নাম নির্ধারণ করি, এবং এই নামটাই আমি আমার ভোটার ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে টু সব জায়গায় ব্যবহার করি। মা কেন শেখায় নাই আপনাকে, বলে নাই কেন? আমার মা বলে না, আমি জিজ্ঞেসও করি নাই। আমার মা তো ওই যে উনি যেই দ্বিতীয় যাকে বিয়ে করছিল, তো সেটাই তো পরিচয় দিছিল আমাকে ফার্স্ট অফ অল, প্রথম যে বাবা। প্রথম বাবার কথা বলতেই চায় নাই আপনাকে? হ্যাঁ, প্রথম বাবার কথা উনিও বলতে চায় নাই, আর আমি ওনার কাছ থেকে তেমন জিজ্ঞেস করি নাই, থতমত খেয়ে যেতাম। বাট যখন আমি টিকার কাগজটা আমি যখন দেখছি, তখন থেকে বলতাম যে আমার বাবার নাম হচ্ছে মতিউর রহমান। যিনি জন্মদাতা তিনি জন্মদাতাই। আমার মা না হয়ে হচ্ছে আমাকে রাগ কইরা নিয়ে চলে গেছে আরেক জায়গায়। আমার বাবাও 2বার গেছিল, 2বার যাওয়ার পর হচ্ছে আমাকে দেয় নাই দেখে হচ্ছে তখন আর সেও দেখতে যায় নাই। এখন আমার মায়ের দিক থেকে যদি দেখি, আমি আমার মায়ের দিক থেকে আমার মা পারফেক্ট ছিল। কেন পারফেক্ট ছিল? আমার বাবা উনি হচ্ছে ধানমন্ডিতে, যেটা আমি আমার মায়ের কাছ থেকে জানতে পারছি, যে ধানমন্ডিতে কাঁচামালের ব্যবসা করতো উনি। আচ্ছা, ঠিক আছে। আর ওনার বাড়ি হচ্ছে বরিশাল, মানে আমার বাবার বাড়ি হচ্ছে বরিশাল। ঠিক আছে। তো বরিশাল, আমি জায়গাটাও ঠিক মতো হচ্ছে বলতে পারবো না, আমি এখানে যে ফোনে লিখে রাখছি। তো ওনার হচ্ছে বাড়িটা হচ্ছে বরিশালে, আর উনি আমার আম্মুকে বিয়ে করছে হচ্ছে ধানমন্ডি জিগাতলাতেই। ওইখানে হচ্ছে একটা বাসা ভাড়া নিয়েছিল,
থাকার পর যখন আমি হই, যখন আমার বয়স যখন 2 মাস, তখন আরেকটা মহিলাকে যখন নিয়ে এসে আমার মায়ের সামনে বলছে যে ওনারা আমি বিয়ে করছি, তখন ওই মুহূর্তে আমার মা রাগ করে, স্বাভাবিক রাগ করাটা, যখন একটা হাজবেন্ড দেখে যে সে আরেকটা বিয়ে করে নিয়ে আসছে আরেকটা ওয়াইফ, তো তখন ওইটা যেটা হচ্ছে আমার যিনি সৎ মা, মানে আমার আপন বাবার যখন আরেকটা ওয়াইফ নিয়ে আসছে, যখন সেই মহিলাটা নাকি আমাকে নিয়ে অনেক ধরনের ছবি টবি তুলছে, এটা নাকি আমার মার ভাল লাগেনি। ইভেন আমাকে নাকি আমার দাদা দাদিরা হচ্ছে গ্রামে নিয়ে যেতে চাইছে, ঠিক আছে, তো আমার দাদা দাদিরা যখন নিয়ে যেতে চাইছে তখন হচ্ছে আমার মা দেয় নেই, ভাবছে যে আমার সন্তান যদি হচ্ছে গিয়ে গ্রামে নিয়ে যদি মেয়েরা ফেলায়। আপনার মার কাছ থেকে আমি শুনবো, আপনার মা আসছে এখানে, আপনার মার বক্তব্য শুনবো। হ্যাঁ, আপনি যেটা কন্টিনিউ করছিলেন, আপনার বাবার বাড়ির ঠিকানা আপনি জানেন? এটা হচ্ছে গিয়ে আম্মুর কাছ থেকে যেটা নেওয়ার আর কি নিছি আর কি। আচ্ছা, মূলত হচ্ছে আমার বাবার নাম হচ্ছে মতিউর রহমান। তো আমার বাবার যিনি বাবা, মানে আমার দাদা, ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান ফকির। তো ওনারা হচ্ছে 3 ভাই ছিলেন, আমার বাবারা 3 ভাইয়ের মধ্যে উনি হচ্ছে সবার বড়, আর ছোট ভাই যিনি আছে, মানে একবারে ছোট ভাই, ওনার নাম হচ্ছে বাদল ছিল। উনি নাকি আমার আম্মুর সাথে দেখা করছে, আর ওনার মেঝো ভাই যিনি ছিল উনি দেখা করেনি কখনো। আর ওনাদের বংশটা হচ্ছে ফকির বংশ। বাড়ি কোথায়? বরিশালে? আচ্ছা, এই বাড়িটা হচ্ছে গিয়ে আপনার বরিশাল ঝালকাঠি নাচের মহল গ্রাম। এটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনতে পারছি, এই শোনাটাই আর কি। এই নাচের মহল গ্রাম ছাড়া আর তেমন কিছু জানেন? আমি আর কিছু জানি আপনার না। মাও যায় নাই ওখানে? আমার মা কখনো হচ্ছে তার শ্বশুর বাড়ি যায়নি। আমি যেহেতু ছোটবেলা থেকে কখনো আমি আমার বাবার আদর ভালোবাসা এগুলো কখনো পাই নাই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, নাচের মহল যে গ্রামটা, ওই গ্রামটা আমি অনেক খুঁজছি, পান নাই? আর গুগলেও খুঁজছি, অনেকভাবে খুঁজছি, কিন্তু পাই নাই ভাইয়া। আপনার মাকে আমি একটু ডাকি। জি। হৃদয় তো আপনার ছেলে। জি। একটা ছেলে নিয়েই সারাটা জীবন পার করে দিলেন। হ্যাঁ। ছেলে তো এখন সারা বাংলাদেশের মানুষ ছেলেকে চেনে, এবং ছেলে এখানে আসছে তার বাবাকে খোঁজার জন্য। ওর জ্ঞানে, ওর বুদ্ধিতে উপরে উঠছে, হ্যাঁ। এই জন্যই সবাই চিনে। তো এখন এই যে বাবাকে খুঁজতে আসছে, নিজের বাবাকে, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করতেছেন বিষয়টাকে? না, তার আমার ছেলের দরকার আছে, খুঁজুক। না, আপনার কোনো আপত্তি নাই? না। আপনি কখনো যান নাই ওর বাবার বাড়িতে, আপনার না, শ্বশুর আমি বাড়িতে? যাই নাই। কখনো যান নাই? না, ও, আমি আমার ছেলেকে 2 মাসের টা নিয়ে, মানে আমার আম্মাকে। হ্যাঁ, ও গল্পটা বলছে আপনি রাগ করে বাড়ি চলে গিয়েছিলেন, আরেকটা বিয়ে করেছিল ওর বাবা, সে কারণে আপনি রাগ করে চলে গিয়েছিলেন। একসাথে আর কি রাখতে চেয়েছিল, হ্যাঁ। এই জন্য আমি একসাথে থাকুম না, এই জন্য আমার আম্মার কাছে গেছিলাম। এখন আপনার বাবার যদি আলাদা একটা সংসার হয়ে থাকে, হয়েছে নিশ্চয়ই, সেখানে ভাই বোনরা আছে, ছিলই তো তখন, তাই না? তো এতদিন পরে আপনি যে বের হলেন, সেটাকে আপনার বাবাকে নিয়ে তারা কি ফিল করবে? আপনার বাবা এই বিষয়টাকে কিভাবে দেখবে? এটা নিয়ে আপনার চিন্তা হয় কখনো? ভাই, এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার বাবা যিনি আছেন, তো উনি আমাদেরকে মানে সন্তান হিসেবে আমাকে স্বীকৃতি দিল আর না দিল, এটা আমার বিষয় না। মানে আমার একটা, প্রত্যেকটা মানুষের একটা ক্ষুধা থাকে না, ধরতে পারেন ভাইয়া, আমার এটা একটা ক্ষুধা যে আমি অ্যাটলিস্ট আমার বাবার যদি মানে বেঁচে থাকে, তাহলে যেন আমি তার চেহারাটা একটু দেখতে পারি। আপনার কাছে কোনো ছবি আছে ওর বাপের? ছিল, কিন্তু এখন নাই আর কি। ও দেখছে ছোটবেলায়? দেখেও নাই বোধহয়। না, দেখে নাই। আজকের এই গল্পটাতে আমরা যে জায়গাটায়, 2 মাস, তখন ওর 2 মাস বয়স ছিল। জি, দাড়ি কমা সেমিক্লোন বা যেটাই টানতে চাই, সেটা হচ্ছে ওনাদের দুজনকে দেখিয়ে না। আমি আপনাদের এখানে অনেক দিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম, ঠিক অনেক দিন আগে বলবো না, এবং যেই আমার কর্মযজ্ঞের ইতিহাসে যেটা আমাকে সজ্ঞানে স্বেচ্ছায় ভিডিও দুটোকে হাইড করে দিতে হয়েছে। এত বেশি আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল এখানে। আমি একজন ফুড ব্লগার এবং তার এক্স হাজব্যান্ডকে নিয়ে, আসলে এখানে আমার একটা মারাত্মক ভুলও ছিল, কারণ আমি যে ড্রাইভটা করছিলাম, সেই ড্রাইভটা আমি আসলে জানতাম না আসলে আমি কোন দিকে ফোকাস করতে চাচ্ছি, আমার ড্রাইভটা কীভাবে করা উচিত। ডেফিনেটলি তো নিজের ভুল স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই, আমি সবসময় বলি ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ, সুতরাং আমারও 1000টা ভুল হয়। কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে ওই সন্তান যাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ওই সন্তানটা, তার অধিকার আছে বাবা এবং মা দুই পক্ষেরই স্নেহ, ছায়া এবং ভালোবাসা নিয়ে বড় হওয়ার। এই অধিকার থেকে আমরা যেন আমাদের ক্ষমতা খাটিয়ে সেটা থেকে যেন কখনো বঞ্চিত না করি। আমার মূল ফোকাসটাই ছিল সেটা। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের আইন আদালতের প্রেক্ষাপটে এবং সামাজিক প্রেক্ষাপটে এটা অত্যন্ত, এবং আমাদের মানসিকতার প্রেক্ষাপটে এটা অত্যন্ত খুব কঠিন একটা কাজ, আসলে মানা যায় না, সম্ভব না। কারণ ডিভোর্সটা তো আসলে আরামের জিনিস না, এটা তো আসলে
খেলতে খেলতে হয় না, এবং এটা কেউ আরাম করেও এটা করে না। এটা নিঃসন্দেহে একটা সম্পর্ক খুবই জঘন্যতম একটা অবস্থায় চলে গেলে, যখন দুটো মানুষ একসাথে থাকা যায় না, সেরকম একটা অবস্থায় চলে গেলেই তখন মানুষ ডিভোর্সের কথা চিন্তা করে। এবং সেই ডিভোর্স হয়ে যাওয়ার পরে দুজন মানুষের প্রতি মিউচুয়াল রেসপেক্ট রাখাটা সন্তানের জন্য সেটা ভয়ঙ্করতম কঠিন একটা কাজ। যত কিছুই আপনি বলেন না কেন, আমরা যেহেতু খুব কঠিন একটা ইগো নিয়ে পৃথিবীতে এসেছি, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সেটাকে সাপ্রেস করে শুধুমাত্র সন্তানের জন্য দুজন ডিভোর্সের পরে হাসি মুখে ওকে ফাইন আমরা সন্তানদেরকে সময় দিচ্ছি, ইটস রিয়েলি ডিফিকাল্ট। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমার এই সন্তানটা তো বড় হবে, আমরা আমাদের ব্যক্তিগত সমস্যাগুলোর কারণে হোক, যেটার কারণেই হোক না, আমার এই সন্তানটা তো সারাটা জীবন সাপ্রেস হচ্ছে, আমার এই সন্তানটা তো সে তার মায়ের কাছ থেকে ভালো সাপোর্ট পেলো না বা বাবার কাছ থেকে ভালো সাপোর্ট পেলো না, সে কারণে সারাটা জীবন ধরে বঞ্চিত হলো, এটা তার মানসিকভাবে প্রচণ্ড ইফেক্ট তৈরি হলো। এই জায়গাগুলো যদি আমরা একটু চিন্তা করে একটু মানবিক হওয়ার চেষ্টা করি, যে না, তার জীবনে বাবারও প্রয়োজন আছে, মায়েরও প্রয়োজন আছে, এবং এই জায়গাটাকে আমরা রেসপেক্টফুলি ডিল করার চেষ্টা করি, অন্তত দুই জায়গাটাকে ব্লক করার চেষ্টা না করি, তাহলে আমার মনে হয় আজকের এই গল্পটা থেকে আমাদের অনেক বড় একটা কিছু শেখার আছে। ও লাস্টে একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে আমার আসলে বাবার পরিচয়ও লাগবে না, আমার আসলে কিছুই লাগবে না, আমি স্বয়ংসম্পূর্ণ। ডেফিনেটলি ও স্বয়ংসম্পূর্ণ, ও কন্টেন্ট করে হোক বা ও রুজি জায়গা থেকে ও ডেফিনেটলি একটা মাইল ফলক জায়গা ছুঁয়েছে, যে ওর যে ক্ষুধাটুকু, যে আমি যার ঔরস্যে পৃথিবীতে এসেছি তার চেহারাটুকু আমার দেখার সুযোগ হয়নি, আমি শুধু তার চেহারাটুকু দেখতে চাই। এই ক্ষুধার যে শক্তি, সেই শক্তিটা যদি আমরা আজকের অনুষ্ঠানে বসে অনুভব করার চেষ্টা করি, এবং তার দ্বারা যদি দুটো মানুষেরও পরিবর্তন হয় আফটার ডিভোর্স, তাহলে আমি বলবো যে আজকের অনুষ্ঠানটা অনেকখানি সাকসেসফুল। হয়তো যদি কোনো না কোনোভাবে ধরেন আজকের এই প্রোগ্রামটা যদি তার কাছে পৌঁছায়ও, যেহেতু উনি আমার বাবা বা উনি যেহেতু আমাকে জন্ম দিয়েছে, ওনার কারণে আমি এই দুনিয়ার মুখ দেখছি, আমি আমার দায়িত্বটুকু শুধুমাত্র ওনার জন্য, যেহেতু উনি আমার বাবা, আমি ওনাকে চাই কি যে আমার দায়িত্বটুকু আমি পালন করার জন্য। আলহামদুলিল্লাহ। এখানে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে বাবা দুবার এসেছিলেন আপনার মায়ের কাছে, উনি আপনাকে নিতে পারেন না, উনি আর কিভাবে দায়িত্ব পালন করবেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। যাই হোক, আমরা সেই মাপকাঠিতে যাব না। আপনি যে সুন্দর একটা কথা বলেছেন না, যে আমি আমার দায়িত্বটুকু আমার বাবার জন্য পালন করতে চাই, এই রেসপেক্টের জায়গা থেকেই